রাজনীতিতে চোখের সামনে যেটা দেখা যায় সেটা বেসিক্যালি প্রচার, আর যেটা পর্দার আড়ালে থাকে খুব গোপনে লুকিয়ে রাখা হয় সেটাই হচ্ছে আসল রাজনীতি। সাংবাদিকতার এটা হচ্ছে বেসিক রুল। সুতরাং সবসময় ওই পর্দার আড়ালে থাকা খবরগুলো আমরা খোঁজার চেষ্টা করি। আর এই পরিপ্রেক্ষিতে বাংলায় ইন্ডি জোট নিয়ে এক ভয়ঙ্কর রিপোর্ট সামনে এলো। না, আমার রিপোর্ট নয়, একটি সংবাদ মাধ্যমে সেই খবর বেরিয়েছে এবং সেটা স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গে বর্তমানে আপনারা দেখছেন যে ইন্ডি জোট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কংগ্রেসের সঙ্গে কোনো জোট করব না। তৃণমূল কংগ্রেসের নেতারা সরাসরি অধীর চৌধুরীর দিকে আঙুল তুলে বলছেন তার জন্য জোট ভেঙে গেছে। রাহুল গান্ধী চেষ্টা করছেন যে এখনও যাতে জোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়। উল্টো দিকে প্রদেশ কংগ্রেস তারা আবার নাকি 12টা আসনের দাবি জানিয়ে রেখেছেন, তার ফলে জোট প্রক্রিয়া ভেস্তে যেতে চলেছে। সিপিএম বলছে তো কোনো মতেই তারা তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় যাবে না। এইসব আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি এবং সেইখান থেকে যেটা প্রচার চলছে, যেটা চোখের সামনে দেখানো হচ্ছে, ইন্ডি জোট বাংলায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছে সিপিএম এবং কংগ্রেস, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির এজেন্ট এবং বিজেপির হয়ে এই জোট ভাঙতেই সেখানে তিনি গিয়েছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে তিনি এই বাংলায় অপ্রতিরোধ্য, তাকে আটকাতে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এই বাংলায় হাত মিলিয়েছে এবং তার বিরুদ্ধে পলিটিক্স করছে। এটা গুলিয়ে দেওয়ার ছবি তৈরি করা হচ্ছে, কিন্তু আসল খবর তো অন্য। আসল খবর হচ্ছে যে এখানে ব্যাকডোর পলিটিক্স হচ্ছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হচ্ছে এবং হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনছেন। সেই সংবাদ মাধ্যমের দাবি যে 30-12 ফর্মুলাতে আসন সমঝোতা হয়ে গেছে, কিন্তু সেটাকে চোখের সামনে আনা যাবে না, তাহলেই সব গণ্ডগোল হয়ে যাবে। কোথায়, কিভাবে, কি আসন সমঝোতা হয়েছে আর কি ফর্মুলা চলছে, সমস্তটা আপনাদের সামনে নিয়ে আসব এবং সেই সংবাদ মাধ্যমের রিপোর্টিংও নিয়ে আসবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীকে হারাতে, বিজেপিকে হারাতে পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই এবং দিল্লি চারটি জায়গায় বৈঠক হয়েছে এবং একটি বৈঠকের দিন আবার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছিল বলে তাকে সম্মান জানাতে তার আসন খালি রাখা হয়েছিল। এরকম অনেক নাটক আমরা দেখলাম এবং সেই নাটক দেখার শেষে আমরা দেখলাম সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী পাশাপাশি বসে সিঙ্গারা, কচুরি, বিরিয়ানি, চা একসঙ্গে খাচ্ছেন, ফিশ ফ্রাই বৈঠক করছেন এবং কিভাবে বিজেপিকে আটকানো যায় তার পরিকল্পনা করছেন। যে নিয়ে কিন্তু বাংলায় একটা হৈ হৈ রব পড়ে গেল যে সিপিএমের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, তিনি সিপিএমের সঙ্গে এক মঞ্চ শেয়ার করছেন। যে সিপিএম বলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসটা চোর, তারা একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন শেয়ার করছেন। যে তৃণমূল কংগ্রেস বলে কংগ্রেস এঁদো ডোবা, পচা ডোবা, রাহুল গান্ধী বসন্তের কোকিল, সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এইভাবে আসন শেয়ার করছে। যে অধীর চৌধুরীরা বলে তৃণমূল কংগ্রেসের সকলেই দুর্নীতিবাজ, এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, তারা তৃণমূলের সঙ্গে সভা হচ্ছেটা কি? এবং বাংলার মানুষের এই রিয়াকশানটা পাটনা মিটিংয়ের পরই কিন্তু ভয়ঙ্কর জায়গায় গিয়েছিল। যতই দলীয় মুখপাত্র গণশক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে রাহুল গান্ধী আর সীতারাম ইয়েচুরির ছবি ছাপুক, যতই জাগো বাংলা সীতারাম ইয়েচুরিকে বাদ দিয়ে রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপুক, আসল সত্যিটা বাংলার মানুষের কাছে সামনে চলে এসছে। ফলে বিজেপির বাক্সে ভোট আরও বেশি করে কনসলিডেট করে গেছে। আর এই জায়গা থেকেই এই 3 দল নাকি সিদ্ধান্ত নিয়েছিল আর যাই হোক বাংলায় ওই সরাসরি ইন্ডি জোটের আসন সমঝোতা করা যাবে না। তাহলে বাংলায় কি ইন্ডি জোট হবে না? নিশ্চয়ই হবে। সেটা ব্যাকডোর পলিটিক্স দিয়ে হবে। কিভাবে হবে? এই সংবাদপত্রের রিপোর্টটি দেখুন। সেখানে বলা হচ্ছে ইন্ডি অ্যালায়েন্স বেঙ্গালুরু বৈঠকের পরই মমতার বাংলায় ফর্মুলা ঠিক হয়। বুঝতে পারছেন? এই সংবাদ মাধ্যমের রিপোর্ট যদি সঠিক হয়, তার মানে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়রা যেটা করছেন সেটা হচ্ছে ছায়াযুদ্ধ, ছদ্মযুদ্ধ। আপনাদের সামনে একটা কনফিউশনের রাজনীতি তৈরি করা হচ্ছে, যেখান থেকে এইটা প্রতিপন্ন হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়তে আন্তরিক। অন্যদিকে যেসব আসনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না, যেখানে বিজেপি ভালো সংগঠন করে দিয়েছে, সেখানে
আবার একটা কনফিউশন ক্রিয়েট করে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের সঙ্গী সাথীরা এখনো জেলে যাচ্ছে না, বাইরে থাকছে, সেই জায়গাটা হচ্ছে মোদি দিদির সেটিংয়ের ফলে। আর সেই সব আসনে বিজেপির ভোটটাকে ভাঙতে হবে। বিজেপিকে যারা সমর্থন করবে ভাবছিলেন, তারা যদি এই রকম একটা সেটিংয়ের কথা বিশ্বাস করতে শুরু করেন, তাহলে একটা বড় ভোটের অংশ কিন্তু বিজেপির বাক্স থেকে বেরিয়ে যাবে এবং এই জায়গাটারই রাজনৈতিক ফায়দা নিতে হবে। এটা নাকি পুরোপুরি প্রিপ্ল্যান্ড হয়েছিল। পাটনা বৈঠকের পরই যখন বাংলার হাওয়া বুঝে গেছেন, তখন বেঙ্গালুরু বৈঠকে গিয়েই কিন্তু এই আসন ফর্মুলা ঠিক হয়ে যায়। সেই ফর্মুলা অনুযায়ী এই রাজ্যের যে মোট 42টি আসন আছে, সেই 42টি আসনের মধ্যে 30টি আসনে তৃণমূল কংগ্রেস যেখানে জেতার মতো জায়গায় থাকবে, সেখানে তারা স্ট্রং ক্যান্ডিডেট দেবে, অত্যন্ত শক্তিশালী ক্যান্ডিডেট দেবে। তাদের তরফ থেকে যেটা বেস্ট ক্যান্ডিডেট হবে সেই ক্যান্ডিডেট দেওয়া হবে। এই 30টি আসনে কংগ্রেস বা সিপিএম তাদের তরফ থেকে যা প্রার্থী হবে সেইগুলো সবই ডামি ক্যান্ডিডেটদের মতো। মানে এমন কিছু ভালো ক্যান্ডিডেট হবে না যারা তৃণমূলের ভোটটা ভাঙতে পারে। তারা বিজেপির ভোটটা যাতে ভাঙতে পারে এই রকম ব্যবস্থা প্রার্থী তারা দেবে, কিন্তু তৃণমূলের যাতে ওই 30টি আসনে কোনো অসুবিধা না হয় সেই ধরনের নরম সরম প্রার্থী সেখানে দেওয়া হবে। অন্যদিকে 12টি আসন যেখানে তৃণমূল কংগ্রেস ঠিক উল্টো কাজটা করবে, অর্থাৎ এক্ষেত্রে এইসব আসনগুলোতে বামেদের বা কংগ্রেসের জেতার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তৃণমূল এখান থেকে অন্তত জিতবে না, সেরকম নাকি 12টি আসন থাকবে। সেই 12টি আসনে বামফ্রন্ট বা কংগ্রেসের তরফ থেকে অত্যন্ত শক্তিশালী ক্যান্ডিডেট দেওয়া হবে, আর তৃণমূলের তরফ থেকে দেওয়া হবে নরম সরম ক্যান্ডিডেট, যারা ওই একটা কনফিউশনের জায়গা ক্রিয়েট করে দিয়ে তারা আবার বিজেপির ভোট ব্যাংকটা ভাঙার চেষ্টা করবে। বাংলায় 42 আসনের জন্য নাকি এই ফর্মুলায় ঠিক হয়ে যায় পাটনা বৈঠকের পর সেকেন্ড যে মিটিং হয় বেঙ্গালুরু সেইখানেই, এবং তারপর থেকেই সেই কারণেই এই ছদ্ম ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া হচ্ছে। অন্তত এই সংবাদ মাধ্যমের রিপোর্ট এরকমই জানাচ্ছে, এবং তার থেকেও বিস্ফোরক কথা, তাদের যে দাবিটা হচ্ছে, তারা এই খবরটি জেনেছেন অন্য কোথাও থেকে নয়, তারা এই খবরটি জেনেছেন তৃণমূল সূত্র থেকে বলেই তারা দাবি জানাচ্ছেন। এবং যে সূত্র থেকে জেনেছেন সেখানে তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন যে কেন এই প্রক্রিয়াতে আসা হলো। তাদের যে ব্যক্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এই খবরটি বলে তারা দাবি করছে, সেখানে তারা বলছেন যে সেই নেতা নাকি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান বা তৃণমূল কংগ্রেসের যে এই বাংলায় মাটি শক্ত করা, তার সমস্তটাই হচ্ছে বামেদের বিরোধিতা করে, সিপিএম বিরোধিতা করার জায়গা থেকে। এখন তারা যদি পাশাপাশি এই রাজ্যে চলে এসে হাত ধরাধরি করে লড়েন, তাহলে কিন্তু দু দলেরই ক্ষতি। সেই দুটো দলের সেই যে রাজনৈতিক জায়গাটা রয়েছে, তাদের বহু কর্মী সমর্থকই তখন তাদের ভোট দেবেন না। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে বেশ কিছু আসন নিয়ে দুই দল ঐক্যে পৌঁছতে পারছিল না। অন্যদিকে এই বামেরা এবং কংগ্রেসটা যে একসঙ্গে আছে, তাদের ভোটটা যে ভাঙাভাঙি হয়নি, ওই যে 12টি আসনে জিততে হবে, সেই 12টি আসনে এরা যে জোট করে লড়ছে এই বার্তাটা দেওয়ার খুব দরকার আছে। ফলে সরাসরি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটে আসতে পারবে না। যদি এই জোটটা হয়ে যায় তাহলে সিপিএমের সঙ্গে তারা জোটটাই যেতে পারছে না, ফলে ওই 12টি আসনে কি করে স্ট্রং ক্যান্ডিডেট দিয়েও তারা জিতবে। এই রকম একটা জায়গা তৈরি হওয়ার পরই কিন্তু এই তিন দলের শীর্ষ নেতৃত্ব বসে এই ফর্মুলা নাকি ঠিক করেন এবং সেই অনুযায়ী পুরোটা এক্সিকিউশন চলছে। সত্যিই কি তাই চলছে? এখানে একটা কথা বলি, আমি শুরু করেছিলাম যে রাজনীতিতে যেটা সামনে আসে সেটা খবর নয়, সেটা প্রচার, এবং যে খবরটা লুকিয়ে রাখা হয় সেটাই কিন্তু আসল রাজনীতি। সুতরাং আমরা সামনে এখন যে ছায়া যুদ্ধটা দেখতে পাচ্ছি সেটা তো প্রচার বলেই মনে হচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি বলছেন? তিনি বলছেন যে তিনি আপাতত কোনো রকম আসন সমঝোতায় যাবেন না, 42 আসনেই তিনি প্রার্থী দেবেন, এবং ভোট পরবর্তী যদি সিচুয়েশন হয় তখন তিনি কি করবেন সেটা নিয়ে তিনি ভেবে দেখবেন। আচ্ছা, যদি এটাই তার রাজনৈতিক স্টান্স হতো তাহলে তিনি এই ইন্ডি জোটটা করতে গিয়েছিলেন কেন? তিনি তো আগেভাগেই বলতে পারতেন যে দেখো বাবু, এই 42টা আসন আমার বাংলায় দরকার আছে, আমি এখানে একা লড়ছি, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, সুতরাং আমি অন্য কোনো রাজ্যে লড়তে যাব না, লড়ার মতো হিম্মতও আমার নেই, সেখানে লড়লে আমার জামানত বাজেয়াপ্ত হবে, অন্য কাউকে আমি সাহায্যও করতে পারবো না, সুতরাং বাকি তোমরা যেখানে যা পারো করে নাও। এইবার পশ্চিমবঙ্গে যখন 42টা আসন হবে, তার মধ্যে আমি যতগুলো আসনে জিতি, 5টা জিতি, 10টা জিতি, 42টাই জিতি। যদি এরকম সিচুয়েশন হয় যে নরেন্দ্র মোদীকে সরাতে পারবো, বিজেপিকে সরাতে পারবো, এবং ভোট পরবর্তী একটা আসন সমঝোতা হোক বা একটা জোট সমঝোতা হোক, সেটা করার মতো জায়গায় আছি, আমি তখন ভেবে দেখব। আমার এইসব মিটিংয়ে যাওয়ার তো কোনো রকম কোনো দরকার নেই।
যদি এই জায়গাটা হতো তিনি তো সেটাই প্রথমে ক্লিয়ার করতেন, তিনি তো সেটা করেননি। তিনি ওই মিটিংয়ে গেছেন কেন? তাহলে দ্বিতীয় একটা অ্যাসপেক্ট আসে যে এই জোটের নেতৃত্ব কে দেবে, এই জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবে, সেই জায়গাটা নিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছেন তার নাকি প্রধানমন্ত্রিত্বের কোনো রকম লোভ নেই, তিনি এই বিজেপিটা আগে যাক, এই নরেন্দ্র মোদী সরকার আগে যাক, এইটা তিনি চান, এবং সেই জন্য তার কোনো চেয়ারের কোনো পোস্টের দরকার নেই। তাহলে কে নেতৃত্ব দেবে না নেতৃত্ব দেবে এটা তো দেখার কোনো দরকার নেই। এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে হারাতে কে নেতৃত্ব দিল, কে কোন রাজ্যে লিড করলো তার কি এসে যায়? এই পশ্চিমবঙ্গে তো 42টা আসনে তিনিই মুখ, তাকে দেখিয়ে বাঙালি নাকি ভোট দেবে। তাহলে এই মিটিংগুলোতে যাওয়ার দরকার কি ছিল? আর মিটিংগুলোতে যখন গেছেন, এত কথাবার্তা হয়েছে, এত কিছু এগিয়ে আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে না পারলে ইডি ডাকলে তার জন্য চেয়ার খালি রাখা হয়েছে, তাহলে এখন বলছেন কোনো রকম আসন সমঝোতা হবে না? সবটাই কি ভাবের ঘরে চুরি করা হচ্ছে? কোথাও গিয়ে কি এটাই আসল সংবাদ যেটা পর্দার আড়ালে রাখা হয়েছে? বাঙালিকে আবার নতুন করে বুদ্ধু বানাবার একটা পরিকল্পনা চলছে 2024-এর লোকসভা ভোটকে ঘিরে। এই জল্পনা কিন্তু এই খবর সামনে আসার পর হু হু করে বাড়তে শুরু করেছে। আপনারা কি বলবেন? সত্যিই কি এরকম গোপন আসন সমঝোতা হচ্ছে, ব্যাকডোর পলিটিক্স হচ্ছে, 30-12 ফর্মুলা হচ্ছে বিজেপিকে আটকাতে, নাকি এটা সবটাই সংবাদ মাধ্যমের স্পেকুলেশন? যেটা আমরা চোখের সামনে দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী যে কথাগুলো বলছেন সেগুলোই ধ্রুব সত্য। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।